সকলকে স্বাগত জানাচ্ছি। ক্লাসের শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়কে এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য এবং আমাকে রিসোর্স পার্সন হিসাবে সিলেক্ট করার জন্য এবং ক্লাস নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি যে বিষয়টা নিয়ে ক্লাসটা কন্ডাক্ট করব বা যে কোর্সটা নিয়ে ক্লাসটা কন্ডাক্ট করব সেটা হচ্ছে ম্যানেজমেন্ট মাস্টার্স প্রোগ্রাম প্রিলি। আর যে সাবজেক্টটা আমি কন্টিনিউ করব সেই সাবজেক্টটা নিয়ে আমি আমার এই ক্লাসটাকে তৈরি করেছি, এই অনলাইন ক্লাসটাকে। সেই কোর্সটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তারই আলোকে আমাদের আজকে আমরা ডিসকাস করব লেকচার 1। দ্য টাইটেল অফ দ্য লেকচার ইজ ইন্ট্রোডাকশন। আমরা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা আজকে শুরু করব। তো আমি আমার সম্পর্কে একটু বলে নেই। আমি লক্ষণচন্দ্র রবিদাস। আমি কাজ করছি ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটিতে সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসাবে বিবিএ প্রোগ্রামে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন সুন্দর একটা আয়োজন, যে আয়োজনে আমি অংশগ্রহণ করতে পেরেছি এবং আমাকে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আমি চলে যাচ্ছি আমাদের আজকের বিষয়াবলিতে। আমাদের সাবজেক্টটা হলো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, আর চ্যাপ্টার যেটা আমরা আজকে স্টার্ট করব সেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, দ্যাট ইজ ইন্ট্রোডাকশন চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা আসলে কি বিষয় নিয়ে কথা বলবো? অ্যাকচুয়ালি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কি, পার্সোনাল ম্যানেজমেন্ট কি, ইভলিউশন অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের বিবর্তন নিয়ে কথা বলবো। দ্যাট ইজ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কনসেপ্টটা কিভাবে এসেছে এবং তার বিবর্তনগুলা বিভিন্ন সময় কিভাবে হয়েছে এবং কারা এই বিবর্তনগুলাকে করেছেন এবং আজকের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আমরা কিভাবে করছি। তারপরে আমরা আলোচনা করব পার্সোনাল ম্যানেজমেন্ট কি। অ্যাকচুয়ালি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের আগের যে অবস্থাটা, সেই অবস্থাটাকে বলা হয় পার্সোনাল ম্যানেজমেন্ট। তারপর আমরা ডিফারেন্স দেখব, একটা ডিফারেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করব যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড পার্সোনাল ম্যানেজমেন্ট। দেন আমরা আলোচনা করব কম্পোনেন্টস অর এলিমেন্টস অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কিছু কম্পোনেন্টস আছে, কিছু এলিমেন্টস আছে। এই এলিমেন্টসগুলো নিয়ে কথা বলবো আমরা, কম্পোনেন্টসগুলো নিয়ে কথা বলবো। দেন ফাংশনস অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ফাংশনসগুলো কি। রিজনস ফর গ্রোয়িং ইম্পর্টেন্স অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের গ্রো হওয়ার পিছনে কারণগুলো কি এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কি কি প্রিন্সিপালস ফলো করতে হবে। আরও আমরা আলোচনা করব চ্যালেঞ্জেসগুলো কি, হিউম্যান রিসোর্স ম্যানেজারের আর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কি কি চ্যালেঞ্জেসগুলো আছে, আমরা কিভাবে এই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করতে পারি। অ্যাসেট দিয়ে কোনো কিছু করা সম্ভব, কিন্তু অ্যাসেটকে ব্যবহার করতে হলে হিউম্যান রিসোর্স লাগবে, এই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করব। দ্যাট ইজ অ্যাসেট মেক থিংস পসিবল, পিপল মেক থিং হ্যাপেন। তারপরে আমরা আলোচনা করব গ্লোবালাইজেশনের ফলে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ইম্প্যাক্টগুলো কি। সো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের গুরুত্ব কি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কোথায় কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তার আলোচনা করব এই চ্যাপ্টারটাতে এবং এই চ্যাপ্টারের অধীনে। সো আমরা প্রথমে চলে যাই, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কাকে বলে। হোয়াট ইজ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট? Human resource management is the practice of recruiting, hiring, deploying, and managing an organization's employee. That is, human resource management হলো হিউম্যানকে রিক্রুট করা, সিলেক্ট করা, হায়ার করা, প্লেসমেন্ট করা, এবং there should be a bridge in between organization's employee and owner of the employee. That is, there should be a bridge, a relationship in between employer and employee. So
হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে যে কাজগুলো আরো করা হয় সেটা হচ্ছে এমপ্লয়ীদেরকে স্কিলসগুলোকে ডেভেলপমেন্ট করা, ট্রেনিং করা, ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, পারফরমেন্স অ্যাপ্রাইজাল করা, স্যালারিজ অ্যান্ড ওয়েজেস অ্যাডমিনিস্ট্রেশন করা, প্রমোশন এবং ডিমোশন অ্যাক্টিভিটিসগুলোকে পারফর্ম করা। আরও অনেক ফাংশনস আছে যেগুলো নিয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অলওয়েজ কনসার্ন থাকে। এখানে অ্যাকচুয়ালি হিউম্যান রিসোর্স ম্যানেজ হিউম্যান রিসোর্সকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করে হিউম্যান রিসোর্সকে স্কিলসগুলোকে ভ্যালুগুলোকে ব্যবহার করে কিভাবে হিউম্যান রিসোর্সের আউটপুটগুলোকে অর্গানাইজেশন তার অবজেক্টিভস অনুসারে তার গোলসগুলোকে অ্যাচিভ করতে পারবে, সেই মেকানিজমটাকেই বলা হয় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। কারণ প্রত্যেকটা অর্গানাইজেশনে কিছু পিপল কাজ করে, পিপলের কিছু স্কিলস থাকে, কিছু নলেজ থাকে, কিছু অ্যাবিলিটিস থাকে, কিছু কম্পিটেন্সিস থাকে, ক্যাপাবিলিটিস থাকে। এই স্কিলস, নলেজ, ক্যাপাবিলিটিস গুলাকে ব্যবহার করে অর্গানাইজেশন কিভাবে তার লক্ষ্যটাকে অ্যাচিভ করবে, তার গোলটাকে অ্যাচিভ করবে, এই উদ্দেশ্য নিয়ে যখন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এইচআর ম্যানেজার একটা প্ল্যান করে এবং প্ল্যান অনুসারে এইচআরগুলোকে ইউটিলাইজ করে, সেই প্রসেসটাকেই বলা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এখানে আরেকটা definition এখানে দেওয়া আছে, a company or organization's HR department is usually responsible for creating, putting into effect and overseeing policies governing workers and the relationship of the organization with its employees. That means একজন HR ম্যানেজার শুধু এমপ্লয়ীদেরকে ইউটিলাইজেশনে করে না, এমপ্লয়ীদের ক্যাপাবিলিটিসগুলোকে কম্পিটেন্সিসগুলোকে ইউটিলাইজে করে না, তার পাশাপাশি সে কনসার্ন থাকে টু বিল্ড আপ এ রিলেশনশিপ উইথ দ্য অর্গানাইজেশন অ্যান্ড উইথ দ্য এমপ্লয়িজ অফ দ্য অর্গানাইজেশন অ্যান্ড ট্রাই টু ক্রিয়েট সাম ভ্যালু উইথিন দ্য অর্গানাইজেশন হুইচ উইল increase the performance of the organization and output of the organization and objectives of the organization. So this is all about human resource management concept. এখন আমরা ডিসকাস করব পার্সোনাল ম্যানেজমেন্টটা কি। পার্সোনাল ম্যানেজমেন্টটা অ্যাকচুয়ালি ইটস এ older concepts of human resource management. Human resource management এর আগের কনসেপ্টটাকে বলা হয় পার্সোনাল ম্যানেজমেন্ট। এখানে অ্যাকচুয়ালি হিউম্যান রিসোর্সকে হায়ারিং করা এবং তাদেরকে ডেভেলপিং করা এবং তাদেরকে অর্গানাইজেশনের সাথে কোপ আপ করা এবং তাদের কাছ থেকে আউটপুটগুলোকে নেওয়াকে বলা হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্ট। দ্যাট ইজ হচ্ছে অ্যাডমিনিস্টার দ্য হিউম্যান রিসোর্স is called personal management. But in human resource management, administration as well as some socialization as well as some relationship issues are considered. But in personal management, there is no any relationship with the organization and organization employees. But in personal management, in personal management, there is no any relationship issue between the organization and organization employees. But in human resource management, the HR manager concerned about to build up a cordial or cooperative relationship between employees of the organization and the, between the organization and between the employees of the organization. So this is the concepts of human resource management and personal management. We will আমরা আরো ডিটেইল আলোচনা করব ডিফারেন্সটা ইন বিটুইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আর পার্সোনাল ম্যানেজমেন্টে। সো এখানে আমি জাস্ট ফান্ডামেন্টাল কনসেপ্টসগুলো ডিসকাস করলাম আমরা আমি যে অ্যাকচুয়ালি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কি, পার্সোনাল ম্যানেজমেন্ট কি। সো পরের যে টপিকটা আমরা ডিসকাস করব, পরের যে টপিকটা আছে সেটা হচ্ছে ইভলিউশন অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। দ্যাট ইজ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের বিবর্তনগুলা আর পরিবর্তনগুলা। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এরা, দ্যাট ইজ 19th century, দ্যাট ইজ হচ্ছে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে বিভিন্ন উন্নত বিশ্বে, তখন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের অবস্থাটা কি ছিল বা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময় কি ছিল, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপ এবং আমেরিকান কিছু কান্ট্রিতে, কিছু স্টেটে, কিছু নেশনে প্রথম ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি রিক্রুটমেন্ট অফ ওয়ার্কার্স, ট্রেনিং অফ ওয়ার্কার্স এবং কন্ট্রোল অফ ওয়ার্কার্স। এই তিনটা বিষয় নিয়ে এইচআর
or human resource or personnel management কাজ করতো, দ্যাট ইজ হচ্ছে রিক্রুট করা এমপ্লয়ীদেরকে ট্রেনিং প্রোভাইড করা এবং এমপ্লয়ীদেরকে কন্ট্রোল করা। এবং এই সময়টাতে দ্য রিলেশনশিপ ইন বিটুইন দ্য অর্গানাইজেশন অ্যান্ড দ্য এমপ্লয়ি ওয়াজ মাস্টার সার্ভেন্ট রিলেশনশিপ। সো ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের এরা, দ্যাট ইজ 19th সেঞ্চুরিতে একটা এমপ্লয়ি এবং এমপ্লয়ারের সাথে রিলেশনশিপটা ছিল মাস্টার সার্ভেন্ট রিলেশনশিপ। দেন পরবর্তীতে যেই এরাটা শুরু হয় আর যুগটার আসে, সেটা হচ্ছে ট্রেড ইউনিয়ন মুভমেন্ট এরা, দ্যাট ইজ এট দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি। এই সময় এমপ্লয়িরা আর ওয়ার্কার্সরা যারা কাজ করতো তারা ফিল করেছে যে তাদের বিভিন্ন ধরনের বেনিফিটস থেকে দে আর ডিপ্রাইভিং। সেখান থেকে ট্রেড ইউনিয়ন ফরমেশন করা শুরু করছে এবং ট্রেড ইউনিয়ন ফরমেশন করার পিছনে যে মূল কারণগুলো ছিল, মূল যে অবজেক্টিভসগুলো ছিল আর মূল যে বিষয়গুলো ছিল সেগুলো আমাদের এখানে আছে। আমরা দেখি যেমন এমপ্লয়ীদের বিভিন্ন ধরনের গ্রিভিয়েন্সেস আছে, এমপ্লয়ি গ্রিভিয়েন্স হ্যান্ডলিং সিস্টেম, arbitration as a means of resolving conflicts between owners and managers and workers, then disciplinary practice, expansion of employee benefits programs, holiday and vacation time, clear definition of job duties, job rights through seniority, installation of rational and defensive wage structure. So the thing is, এখানে মূলত যে জিনিসগুলোকে নিয়ে তারা কনসার্ন ছিল ওয়ার্কার্সরা, যে অ্যাসোসিয়েশনটা ফরমেশন করেছে তাদের বিভিন্ন রাইটস নিয়ে, তাদের বিভিন্ন ওয়েলফেয়ার ইস্যুস নিয়ে। সো এই বিষয়গুলোকে তারা অর্গানাইজড করে তারা চেষ্টা করছিল যে দেয়ার শুড বি এ মিনিমাম কনফ্লিক্ট উইথিন দ্য অর্গানাইজেশন উইথ দ্য ওনার অ্যান্ড ম্যানেজার্স অ্যান্ড ওয়ার্কার্স, অ্যান্ড দেয়ার শুড বি এ সেখানে যেন হলিডে থাকে, ভ্যাকেশন সুযোগ সুবিধা থাকে, দেন হচ্ছে এমপ্লয়ি বেনিফিট প্রোগ্রাম যেন থাকে। এই কিন্তু মানে বিষয়গুলো একটু স্ট্রাকচার্ড হয়ে আসতেছে আস্তে আস্তে। দেন হচ্ছে ক্লিয়ার যেন জব ডিউটিস থাকে, তারপরে জব রাইটসগুলা যেন সিনিয়রিটি বেসিসে হয়, দেন হচ্ছে ডিফেন্সিভ ওয়েজ স্ট্রাকচার যেন থাকে। এটা ছিল ট্রেড ইউনিয়ন মুভমেন্ট এরার কিছু বিষয়। দেন আমাদের যেই স্টেজেসটা আসে সেটা হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি এরা। সোশ্যাল রেসপন্সিবিলিটি এরাতে এখানে যেটা হচ্ছে ওনার অর দ্য কোম্পানির যে ওনার আছেন তিনি একটা অ্যাপ্রোচ থিঙ্ক করেছিলেন, দ্যাট ইজ দেয়ার শুড বি এ প্যাটার্নালিস্টিক অ্যাপ্রোচ। দ্যাট ইজ হচ্ছে প্যাটার্নালিস্টিক অ্যাপ্রোচটা হচ্ছে দ্য রিলেশনশিপ বিটুইন ওনার অ্যান্ড ওয়ার্কার্স আর এমপ্লয়ি শুড বি চাইল্ড অ্যান্ড ওনার। দ্যাট ইজ হচ্ছে এমপ্লয়িরা হচ্ছে চাইল্ড, ওনাররা হচ্ছে ফাদার অফ দ্য অর্গানাইজেশন। অ্যান্ড এই প্যাটার্নালিস্টিক অ্যাপ্রোচের ডেভেলপ হওয়ার পর ওনাররা আর এমপ্লয়াররা যেটা চিন্তা করতে লাগলো, দে থিঙ্ক অ্যাবাউট টু ইনিশিয়েট সাম ওয়েলফেয়ার স্কিমস ফর দ্য employees or the workers of the organization. So এই এরাতে যেটা করছে সোশ্যাল রেসপন্সিবিলিটি এরাতে, দ্যাট ইজ হচ্ছে একটা প্যাটার্নালিস্টিক অ্যাপ্রোচ ফলো করছে ওনাররা, যেখানে ওনারদেরকে ট্রিট করা হতো ফাদার অফ দ্য অর্গানাইজেশন অ্যান্ড এমপ্লয়ীদেরকে ট্রিট করা হতো চিলড্রেন্স অফ দ্য অর্গানাইজেশন। এবং তারা যেটা ইনিশিয়েট করেছেন সেটা হচ্ছে যে একটা ওয়েলফেয়ার স্কিমস ইনিশিয়েট করেছেন কাজগুলোকে সুন্দরভাবে সম্পাদন করার জন্য। দ্যাট ইজ সোশ্যাল রেসপন্সিবিলিটি এরা। ইট হ্যাপেন্ড এট দ্য বিগিনিং অফ দ্য 20th century. Then the evolution of HRM, that is scientific management era, that is Frederick Taylor try to identify one best way of doing things based on time and motion study. Time এবং মোশনের উপরে বেসিস করে ফ্রেডরিক টেইলর একটা এক্সপেরিমেন্ট করেছেন যে সায়েন্টিফিক ওয়েতে আসলে কাজগুলোকে কিভাবে ম্যানেজ করা যায় এবং সায়েন্টিফিক ওয়েতে কাজগুলোর প্রোডাক্টিভিটি কিভাবে ম্যাক্সিমাইজ করা যায়। তো উনার যে প্রপোজালসগুলো ছিল আর ইস্যুসগুলো ছিল, এই প্রপোজালসগুলো ইস্যুসগুলা সায়েন্টিফিক ম্যানেজমেন্ট প্রসেসে এখনো ইউজেস হচ্ছে। দ্যাট ইজ হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট এরা। এখানে ইস্যুসগুলো কি ছিল আর ওনার আইডেন্টিফিকেশনগুলো কি ছিল? রিপ্লেসিং রোল অফ থাম উইথ সায়েন্স, হারমোনি নট কনফ্লিক্ট, কোঅপারেশন নট ইন্ডিভিজুয়ালিজম, ডেভেলপমেন্ট অফ ইচ অ্যান্ড এভরি পার্সন,
ডিফারেন্সিয়াল পিস ওয়েজ সিস্টেম। দ্যাট মিনস প্রত্যেকটা কাজকে যেন সিস্টেমেটিক্যালি সাইন্টিফিক্যালি করা যায়, এবং এই সিস্টেমেটিক্যালি সাইন্টিফিক্যালি ব্যবহার করতে গিয়ে যেন কোনো কনফ্লিক্ট না হয়, যেন একটা হারমোনি থাকে, একটা কোঅপারেশন থাকে, সবাই যেন একটা ফেয়ার ওয়েজেস সিস্টেমের সাথে যায়, সবাই যেন একটা ফেয়ার ওয়েজেস পায়। এই প্র্যাকটিসেসটা শুরু হয় ইন সায়েন্টিফিক ম্যানেজমেন্ট এরাতে। দেন হচ্ছে হিউম্যান রিলেশন এরা। এই সময়টা হচ্ছে 1920 সালে ম্যানেজমেন্ট রিসার্চ হ্যাভ গিভ এ ক্লোজ লুক অ্যাট দ্য হিউম্যান ফ্যাক্টরস এট ওয়ার্ক। ম্যানেজমেন্ট আর ম্যানেজাররা হিউম্যান ফ্যাক্টরসগুলোকে কাজের গ্রাউন্ডে সিগনিফিকেন্সি আর ইম্পর্টেন্সি দেওয়ার চেষ্টা করছে। দ্য ভেরিয়েবলস দ্যাট ইফেক্ট পিপলস বিহেভিয়ার, দ্যাট ইজ যে ভেরিয়েবলসগুলা হিউম্যান বিহেভিয়ারকে ইফেক্ট করে, এই ভেরিয়েবলগুলো নিয়ে কাজ করা শুরু করলো। বিফোর দ্যাট হুগো মুনস্টানবার্গ একটা বই লিখেছেন সাইকোলজি এবং ইন্ডাস্ট্রিয়াল এফিসিয়েন্সির উপরে। ওখানে কিছু সাজেশন ছিল ফর পার্সোনাল টেস্টিং, ইন্টারভিউইং অ্যান্ড অ্যাটিটিউড মেজারমেন্ট অ্যান্ড লার্নিং এটসেট্রা, এটার উপরে। সো ওয়ার্ক প্লেসে একটা সোশ্যাল এনভায়রনমেন্ট থাকতে হবে, দ্যাট ইজ সোশ্যালাইজেশন যেন থাকে, গ্রুপ ইনফরমেশন এবং গ্রুপ ইনফ্লুয়েন্সগুলো যেন থাকে, লিডারশিপ এবং সুপারভিশন যেন থাকে, এবং একটা কমিউনিকেশন যেন থাকে প্রত্যেকটা এমপ্লয়ের সাথে। সো দ্যাট উইল বিল্ড এ কলেজিয়াল ওয়ার্কিং এনভায়রনমেন্ট ফর দ্য organizations where employees are working. So উনি যেটা ফাইন্ড আউট করেছেন আর সাজেস্ট করেছেন, দ্যাট ইজ সোশ্যাল ফ্যাক্টরস গুলো যেন ওয়ার্ক প্লেসে প্রেজেন্স থাকে, গ্রুপ ফরমেশন করার যেন সুযোগ থাকে, এবং গ্রুপ ইনফ্লুয়েন্স যেন থাকে, নেচার অফ লিডারশিপ এবং সুপারভিশন যেন থাকে, লিডারশিপ তৈরি করার এবং লিডারশিপ নেওয়ার জন্য একটা অপরচুনিটিস দেওয়া হয়, এবং সুপারভিশনও থাকতে হবে, এবং ফাইনালি দেয়ার শুড বি এ কমিউনিকেশন অ্যামং দ্য এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স। তারপরের যে টাইমটা সেটা হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স এরা, সিস্টেমস অ্যান্ড কন্টিনজেন্সি অ্যাপ্রোচ এরা। দ্যাট ইজ হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স এরাতে যেটা হচ্ছে যে মানে ম্যানেজার্সরা অর employersরা assumes that happy workers are productive workers. এই সময় এমপ্লয়াররা আর ম্যানেজাররা থিঙ্ক করছে যে যারা হ্যাপি ওয়ার্কার্স তারা প্রোডাক্টিভ ওয়ার্কার্স। দ্য বিহেভিয়ারাল সায়েন্টিস্ট হ্যাভ বিন গোল অ্যান্ড এফিসিয়েন্সি ওরিয়েন্টেড। দ্যাট ইজ হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্টিস্টরা যেটা বলছেন, গোল এবং এফিসিয়েন্সি ওরিয়েন্টেড কাজ করাতে হবে। দ্যাট ইজ দেয়ার শুড বি এ গোল, অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য গোল দ্য এমপ্লয়িজ উইল পারফর্ম দেয়ার ওয়ার্ক। দ্যাট ইজ হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স এরা একটা আইডেন্টিফিকেশন। দ্যাট ইজ হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্সে বিলিভ করে, মানে এরপরের সিচুয়েশনটা যেটা আইডেন্টিফিকেশন ছিল সেটা হচ্ছে এমপ্লয়াররা মনে করতো হ্যাপি ওয়ার্কার্সরা প্রোডাক্টিভ ওয়ার্কার্স হয়, এবং তাদেরকে যদি একটা গোল সেট আপ করে দেওয়া হয় এবং তারা যদি গোল ওরিয়েন্টেড কাজ করে তাহলে তারা ইফিসিয়েন্সি আর ইফেক্টিভলি তারা কাজ করতে পারে, এফিসিয়েন্টলি এবং ইফেক্টিভলি কাজ করতে পারে। দেন হচ্ছে সিস্টেমস অ্যান্ড কন্টিনজেন্সি অ্যাপ্রোচ আর সিস্টেমস অ্যান্ড কন্টিনজেন্সি এরা। এই সময় যেটা হচ্ছে সিস্টেম অ্যান্ড কন্টিনজেন্সি অ্যাপ্রোচ হ্যাজ attracted maximum attention of thinkers in management in the present era. The basic idea of this approach is that analysis of any object must rely on a method of analysis of involving simultaneous variation of mutually dependent variables. That means হচ্ছে এখানে এই অ্যাপ্রোচে আর এই এরাতে যেটা হচ্ছে ম্যানেজার্স অর এমপ্লয়ার্স সাজেস্ট করেছে যে দেয়ার শুড বি এ সিস্টেম, there should be some environmental or situational issues which affects some performance of the employees. So এই ভেরিয়েবলস গুলাকে, এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস গুলাকে আইডেন্টিফাই করা, অ্যানালাইসিস করা এবং কাজগুলোকে সিস্টেমেটিক্যালি পারফর্ম করা, দ্যাট ইজ হচ্ছে সিস্টেম অ্যান্ড কন্টিনজেন্সি অ্যাপ্রোচ। দ্যাট ইজ দেখেন কিভাবে করে আমাদের এইচআর প্রসেসটা আর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রসেসটা ডেভেলপমেন্ট হচ্ছে। দ্যাট ইজ ফ্রম দ্য ভেরি বিগিনিং টু সিস্টেম অ্যান্ড কন্টিনজেন্সি এরা।
দেন ফাইনালি এটার পরে চলে আসলো আমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এরা, যেটা 1982 অনওয়ার্ডস, দ্যাট ইজ হচ্ছে এখন পর্যন্ত। এখন অনেক ধরনের বিবর্তন হয়েছে, অনেক ধরনের পরিবর্তন হয়েছে, অনেক ধরনের উন্নতি হয়েছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রসেসে। একটা সময় ছিল মাস্টার সার্ভেন্ট রিলেশনশিপ, এখন হচ্ছে দ্য রিলেশনশিপ বিটুইন employer and employees, like a friend, like a like a senior ব্রাদার। এমন রিলেশনশিপও অনেক অর্গানাইজেশনে কালচারে অলরেডি ডেভেলপ হয়ে গেছে। হ্যাঁ, সুপারভাইজারকে বস যিনি ইমিডিয়েট বস তাকে বস বলে, ভাই বলে, এই ধরনের অ্যাপ্রোচ ডেভেলপ হয়ে গেছে। বাট একটা সময় কিন্তু এই সিনারিওটা ছিল না। সো এইগুলাকে বলা হয় অ্যাকচুয়ালি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিবর্তন। এখনকার সময় যেটা হয়, এমপ্লয়ীদেরকে সিস্টেমেটিক্যালি রিক্রুটমেন্ট করা হয়, সিলেকশন করা হয়, ট্রেনিং দেওয়া হয়, দেন তাদের কিছু ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস ফিক্সাস করা থাকে। দ্যাট ইজ হচ্ছে এখন একটা এস্টাবলিশড পলিসিস প্রসিডিওরস ফলো করে বিভিন্ন অর্গানাইজেশন তাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সো এই বিবর্তনগুলা আসার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মতবাদ, বিভিন্ন ধরনের সাজেশন, বিভিন্ন ধরনের রিসার্চ, বিভিন্ন ধরনের ট্রেড ইউনিয়ন, এই জিনিসগুলা ডেভেলপমেন্ট হওয়ার কারণে আজকে এই বিবর্তনটা, আজকের এই পরিবর্তন এবং আজকের এই পরিবর্তনটা এবং আজকের এই উন্নয়নটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে হয়েছে। এবং হিউম্যান রিসোর্স ম্যানেজাররা স্মুথলি কাজ করতে পারতেছে এই সিস্টেমেটিক ডেভেলপমেন্টগুলোর কারণে, এই সিস্টেমেটিক ফরমেশনগুলোর কারণে। সো এগুলো হচ্ছে ইভলিউশন অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে আমি আলোচনা করলাম। নেক্সট আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের ডিফারেন্স বিটুইন পার্সোনাল ম্যানেজমেন্ট এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কিছু পার্থক্য আমি বোঝানোর চেষ্টা করব। এখানে দেখেন, পার্সোনাল ম্যানেজমেন্টে ট্রেডিশনাল একটা কনসেপ্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট একটা মডার্ন কনসেপ্ট অর অ্যাপ্রোচ। পার্সোনাল ম্যানেজমেন্টে ম্যান পাওয়ারকে অর পিপলকে ট্রিট করা হয় মেশিন হিসাবে অর টুলস হিসাবে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে কনসিডারেশন করা হয় অ্যাসেট হিসাবে। পার্সোনাল ম্যানেজমেন্টে কাজগুলো হয় রুটিন ফাংশন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে কাজ করা হয় স্ট্র্যাটেজিক ফাংশন। পার্সোনাল ম্যানেজমেন্টে পেমেন্টগুলো করা হয় অর পে সিস্টেমটা ইস্টাবলিশ করা হয় জব ইভ্যালুয়েশনের উপরে বেসিস করে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে পারফরমেন্স ইভ্যালুয়েশনের উপরে বেসিস করে পেমেন্ট সিস্টেমটা ইস্টাবলিশ করা হয়। ম্যানেজমেন্ট রোল, পার্সোনাল ম্যানেজমেন্টে ট্রানজেকশনাল এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ট্রান্সফরমেশনাল। কমিউনিকেশনটা পার্সোনাল ম্যানেজমেন্টে ইনডিরেক্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে কমিউনিকেশনটা ডিরেক্ট। দ্যাট ইজ হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্টে ডিরেক্টলি আপনি এই যে আপনার যে সুপারভাইজার, আপনার যে বস, তার সাথে আপনার কমিউনিকেশন করার কোনো সুযোগ নেই। বাট হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে আপনার কমিউনিকেশন করার সুযোগ থাকে। লেবার ম্যানেজমেন্ট, লেবার কালেকটিভ বার্গেনিং। পার্সোনাল ম্যানেজমেন্টে কালেকটিভ বার্গেনিং, ওই যে ট্রেড ইউনিয়ন, এদের মাধ্যমে জিনিসগুলো ডিসাইড হয়। বাট হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ইন্ডিভিজুয়াল কন্ট্যাক্টস, কালেকটিভ বার্গেনিং কন্ট্যাক্টস, ইন্ডিভিজুয়াল কন্ট্যাক্টস। ইনিশিয়েটিভস গুলো হয় পিসমিল। পার্সোনাল ম্যানেজমেন্টে ইনিশিয়েটিভস গুলো হয় পিসমিল, ইন্ডিভিজুয়াল বেসিস। বাট হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ইনিশিয়েটিভস গুলো হয় ইন্টিগ্রেটেড বেসিস, গ্রুপ বেসিস, টিম বেসিস। ম্যানেজমেন্ট অ্যাকশনটা পার্সোনাল ম্যানেজমেন্টে হচ্ছে প্রসিডিউর, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে বিজনেস নিডস, বিজনেসের যেমন দরকার সেইভাবে করে কাজ পারফর্ম করা হয়। পার্সোনাল ম্যানেজমেন্টে ডিসিশন মেকিংটা স্লো, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ডিসিশন মেকিংটা ফাস্ট। সো এগুলো হলো মূলত পার্থক্য। দ্যাট ইজ পার্সোনাল ম্যানেজমেন্টটা হলো একটা ট্রেডিশনাল প্রসেস অফ ম্যানেজমেন্ট, পার্সোনাল এইচআর ম্যানেজমেন্ট অর পিপল ম্যানেজমেন্ট। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা হলো একটা মডার্ন অ্যান্ড সায়েন্টিফিক প্রসেস অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। পার্সোনাল ম্যানেজমেন্টে বিষয়গুলোকে একটু টাইম কনজিউমিং, একটু লেন্দি, একটু ইন্ডিভিজুয়াল বেসিস হয়ে থাকে। বাট হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের বিষয়গুলোকে টাইমলি, সিস্টেমেটিক এবং কালেকটিভ ওয়েতে হয়ে থাকে। সো এই পার্থক্যগুলো মাধ্যমে আমরা আরেকটু ক্লিয়ার হতে পারলাম বোধহয় পার্সোনাল ম্যানেজমেন্ট এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ভিতরে।
মতগুলার কি ডিফারেন্সেস গুলো আছে। সো আমরা এই ডিসকাশনটা থেকে অথবা এই পার্থক্যটা থেকে আমরা এটা বলতে পারি, all human resources, all human resource managers are personnel managers, but all personnel managers may not be human resource manager. That is, সকল human resource managers personnel managers হতে পারে, but সকল personnel manager human resource manager না। দেন আমরা যে নেক্সট টপিকসটা ডিসকাস করব সেটা হচ্ছে কম্পোনেন্টস অর এলিমেন্টস অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। কম্পোনেন্টস গুলা চারটা কম্পোনেন্টস আছে: অ্যাকুইজিশন, ডেভেলপমেন্ট, মোটিভেশন, মেইনটেনেন্স। সো অ্যাকুইজিশনটা কি? অ্যাকুইজিশনটা হলো বেসিক্যালি আপনার অর্গানাইজেশনে যখন আপনি এমপ্লয়ি রিক্রুটমেন্ট সিলেকশন করেন, এই রিক্রুটমেন্ট সিলেকশন আপনার এমপ্লয়ীদেরকে হায়ার করা, এমপ্লয়ীদেরকে অ্যাট্রাক্ট করা, এমপ্লয়ীদেরকে সিলেক্ট করা, এই যে কাজগুলা, এমপ্লয়ীদেরকে প্লেসমেন্ট করা, এই কাজগুলাকে বলা হচ্ছে অ্যাকুইজিশন। ডেভেলপমেন্ট কি? আফটার এমপ্লয়মেন্ট অফ দ্য এমপ্লয়ি ইউ আর অ্যারেঞ্জিং সাম ট্রেনিং ডেভেলপমেন্ট প্রোগ্রামস ফর দ্য এমপ্লয়ি ইজ কল্ড ডেভেলপমেন্ট। দ্যাট ইজ হচ্ছে একজন এমপ্লয়িকে আপনি এমপ্লয়মেন্ট করার পর তাকে কিছু আপনি ট্রেনিং, কিছু ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যারেঞ্জ করতেছেন, তাকে কিছু ওরিয়েন্টেশন দিচ্ছেন আপনার কোম্পানি সম্পর্কে, সে ওরিয়েন্টেশনের উপরে কাজ করছে, দ্যাট ইজ হচ্ছে ডেভেলপমেন্ট। মোটিভেশন হচ্ছে ডেফিনেটলি আপনাকে একজন এমপ্লয়িকে এমপ্লয়মেন্ট করলে, তাকে কাজ দিলে অবশ্যই আপনাকে তাকে মোটিভেশন দিতে হবে, তাকে রিওয়ার্ড দিতে হবে, তাকে ইনসেন্টিভস দিতে হবে। এটা হতে পারে ফাইন্যান্সিয়াল ইন্টেন্সিভ, এটা হতে পারে নন ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভস। এটার মাধ্যমে আপনি তাকে কি মোটিভেশন করবেন, তাকে মোটিভেট করবেন, তাকে ইন্সপায়ার করবেন কাজে, দ্যাট ইজ হচ্ছে মোটিভেশন। মেইনটেনেন্স, ডেফিনেটলি আপনাকে হেলথ, সিকিউরিটি, সেফটি, ফেভারেবল ওয়ার্কিং এনভায়রনমেন্ট, লজিস্টিক্স, ইকুইপমেন্টস, এগুলা দিয়ে এমপ্লয়িকে মেইনটেনেন্স করতে হবে। তার কাজগুলোকে সম্পাদন করার জন্য তাকে যে সাপোর্টগুলো দরকার, তাকে হেলথ, সিকিউরিটি, তার যে রিস্ক ফ্যাক্টরসগুলো আছে এই রিস্ক ফ্যাক্টরসগুলো দেখা, তার যদি আপনি তার পাশাপাশি তাকে ট্রান্সপোর্টেশন, হাউস, এই ফ্যাসিলিটিসগুলোকে দিতে চান, তাকে ওয়ার্কিং এনভায়রনমেন্টটা ফেভারেবল করতে চান, দ্যাট ইজ হচ্ছে মেইনটেনেন্স। সো আপনি যদি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে এই চারটা কম্পোনেন্টসে নিয়ে কাজ করতে হয়: অ্যাকুইজিশন করা, ডেভেলপমেন্ট করা, এমপ্লয়ি মোটিভেশন দেওয়া এবং মেইনটেনেন্স করা, তার হেলথ সিকিউরিটি, তার ফিউচার সিকিউরিটি, তার লিভিং সিকিউরিটি, তার এবং কাজ করার ক্ষেত্রে তার যে ইকুইপমেন্টসগুলো দরকার, তার যে কম্পোনেন্টসগুলো দরকার, এই ইকুইপমেন্টসগুলো, এই কম্পোনেন্টসগুলো তাকে প্রোভাইড করা। সে যেন লং টার্ম আপনার অর্গানাইজেশনে কাজ করে, সে যেন আপনার অর্গানাইজেশন থেকে চলে না যায়, সে যেন চলে গেলেও সে যেন আবার আপনার অর্গানাইজেশনে ব্যাক করে। এই অ্যাক্টিভিটিসগুলোকে বলা হচ্ছে কম্পোনেন্টস অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। দেন আমরা চলে যাই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ফাংশনসগুলো কি। বেসিক্যালি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ফাংশনটাকে ভাগ করা হয়েছে দুই ভাগে। একটা হচ্ছে ম্যানেজেরিয়াল ফাংশন আর একটা হচ্ছে অপারেটিভ ফাংশন। ম্যানেজেরিয়াল ফাংশনগুলো কি? ম্যানেজেরিয়াল ফাংশনগুলো হলো একজন এইচআর ম্যানেজার যেটা করে, প্ল্যানিং করে, অর্গানাইজিং করে, ডিরেক্টিং করে, কন্ট্রোলিং করে। অপারেটিং ফাংশনসগুলোর ভিতরে হচ্ছে একজন এইচআর ম্যানেজার রিক্রুটমেন্ট করে, দ্যাট ইজ হচ্ছে একজন এইচআর ম্যানেজার আইডেন্টিফাই করে তার কতগুলা পজিশন খালি আছে, তার ওই পজিশনে কোন ধরনের লোক দরকার, দেন হচ্ছে কখন লোকগুলোকে হায়ার করতে হবে, কিভাবে কোন সোর্স থেকে হায়ার করবে, এই জিনিসগুলোকে ডিসাইড করে থাকে। দেন হচ্ছে জব অ্যানালাইসিস করে থাকে এবং জব ডিজাইন করে থাকে। জব অ্যানালাইসিস মিনস হচ্ছে জব কন্টেন্টগুলোকে, জব ডেসক্রিপশন, জব স্পেসিফিকেশন, এগুলাকে ফিক্স আপ করা। দ্যাট ইজ হচ্ছে আপনার একটা পার্টিকুলার জবের জন্য কি পরিমাণে এক্সপেরিয়েন্স লোক লাগবে, কোন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের লোক লাগবে, কোন পজিশনে আপনি লোকটাকে কাজ করাবেন, তার কি কি জব ডিউটিস হবে, কি কি তার রেসপন্সিবিলিটিস হবে, এগুলাকে ফিক্স আপ করা। পারফরমেন্স অ্যাপ্রেজাল, আপনি
একজন এমপ্লয়িকে এমপ্লয়মেন্ট করার পর তার পারফরমেন্স ইভ্যালুয়েশন প্রসেসটাকে ইস্টাবলিশ করা, কিছু ক্রাইটেরিয়া, কিছু স্ট্যান্ডার্ড, কিছু ফ্যাক্টরস, কিছু কন্টেন্ট ফিক্স আপ করা, যেটার মাধ্যমে আপনি তাকে ইভ্যালুয়েট করবেন অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। আপনি তাকে একটা অ্যাপ্রেজাল করবেন, সেই অ্যাপ্রেজালের উপরে বেসিস করে আপনি তাকে বিভিন্ন ধরনের রিওয়ার্ড দিবেন। এই কাজগুলো করে থাকে একজন এইচআর ম্যানেজার। দেন হচ্ছে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভসগুলোও নিয়ে থাকে একজন এইচআর ম্যানেজার করে থাকে, এবং এই অ্যাক্টিভিটিসগুলা পারফর্ম করে থাকে, যে কার ট্রেনিং দরকার, কার ডেভেলপমেন্ট দরকার, ওটার উপরে বেসিস করে এইচআর ম্যানেজার সিলেক্ট করে এবং তাদেরকে ট্রেনিং এবং ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করে থাকে। স্যালারি অ্যাডমিনিস্ট্রেশন, দ্যাট ইজ স্যালারিজ অ্যান্ড ওয়েজেস প্যাকেজেসগুলোকেও ফিক্স আপ করে থাকে, স্ট্রাকচার করে থাকে, ফর্মুলেশন করে থাকে একজন এইচআর ম্যানেজার। এমপ্লয়ীদের ওয়েলফেয়ার ইস্যুসগুলো নিয়েও, দ্যাট ইজ হচ্ছে ইন্স্যুরেন্স, গ্র্যাচুইটি ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, এই বিষয়গুলো নিয়েও কাজ করতে হয় একজন এইচআর ম্যানেজারকে। মেইনটেনেন্স, এমপ্লয়ীদের সিকিউরিটি ইস্যুসগুলো, ওয়ার্কিং মেইনটেনেন্স ইস্যুসগুলো নিয়েও কাজ করে একজন হিউম্যান রিসোর্স ম্যানেজার। লেবার রিলেশন, দ্যাট ইজ হচ্ছে উইথিন দ্য অর্গানাইজেশনে ওয়ার্কার্সদের সাথে, এমপ্লয়ীদের সাথে, এমপ্লয়ারের সাথে রিলেশনশিপটা কেমন হবে, আন্ডারস্ট্যান্ডিংটা কেমন হবে, এই বিষয়গুলো নিয়েও কাজ করে একজন এইচআর ম্যানেজার কাজ করে থাকেন। পার্সোনাল রিসার্চ, দ্যাট ইজ এমপ্লয়ীদের স্যাটিসফ্যাকশন, ডিস্যাটিসফ্যাকশন, এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করা এবং স্যাটিসফ্যাকশনের ফ্যাক্টরসগুলোকে ফিক্স আপ করা, ডিস্যাটিসফ্যাকশনের ফ্যাক্টরসগুলোকে ফিক্স আপ করা, এগুলোও করে থাকেন একজন এইচআর ম্যানেজার। পার্সোনাল রেকর্ড, দ্যাট ইজ একজন ইন্ডিভিজুয়াল এমপ্লয়ির প্রোফাইল ম্যানেজমেন্ট করা, তার প্রোফাইলটাকে আপডেট করা, তার প্রোফাইলগুলোকে প্রপারলি সর্ট আউট করা, এই কাজগুলো একজন এইচআর ম্যানেজার আর এইচআর ডিপার্টমেন্ট কাজ করে থাকে। দেন হিউম্যান রিসোর্স ম্যানেজারের আর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ইম্পর্টেন্সগুলো কি, আর সিগনিফিকেন্সটা কি, আর নেসেসিটিটা কি, এখানে আমাদের অনেকগুলা বিষয় চলে আসে। অনেক অ্যাকচুয়ালি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তা অনেক, প্রয়োজনীয় গুরুত্ব অনেক, কারণ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রসেস যদি আপনি প্রপারলি ইস্টাবলিশ করতে পারেন আপনার অর্গানাইজেশনে, আপনার ম্যানেজমেন্ট প্রসেসে, তাহলে এমপ্লয়িরা তাদের কাজগুলোকে সিস্টেমেটিক্যালি এবং আপনার ইস্টাবলিশড প্রসিডিউর এবং প্রসেস অনুসারে তারা কমপ্লিট করতে পারে। আদারওয়াইজ দেয়ার উইল বি সাম গ্যাপ ইন বিটুইন দ্য পারফরমেন্স অফ দ্য এমপ্লয়িজ। হ্যাঁ, পারফরমেন্সের ভিতরে একটা গ্যাপ থাকবে। যেমন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট যদি আপনি করতে চান, আপনার ম্যানেজমেন্ট প্রসেসের ভিতরে যদি স্ট্র্যাটেজিক ইস্যুস, দ্যাট ইজ আপনার গোল, মিশন, ভিশন, অবজেক্টিভস, এই বিষয়গুলোকে যদি আপনি মাথায় রেখে আপনার অর্গানাইজেশনের শর্ট টার্ম গোল, লং টার্ম গোল, মিশন, ভিশন, এগুলোকে ইন্টিগ্রেট করে যদি আপনি কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কে জানা, বোঝা এবং এমপ্লয়ীদেরকে জানানো অবশ্যই প্রয়োজন। ওয়েজেস অ্যান্ড স্যালারি অ্যাডমিনিস্ট্রেশন যদি আপনি করতে চান, অবশ্যই কি বেসিক স্যালারি হবে, কি অ্যালাউন্সেস হবে, কি বেনিফিটস হবে, কি এক্সট্রা ইনসেন্টিভস হবে, ইনসেন্টিভসের স্ট্রাকচার কি হবে, মানে ফরমেশনটা কি হবে আর ফরম্যাটটা কি হবে, এই বিষয়গুলো সম্পর্কে আপনি যদি একটা পলিসি ডেভেলপমেন্ট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কে একটা আইডিয়া এবং কনসেপ্টস থাকতে হবে। দেন অ্যানালাইজিং বেনিফিটস, এমপ্লয়ি বেনিফিটসগুলো যদি আপনি অ্যানালাইজ করতে চান এবং এমপ্লয়ি বেনিফিটসগুলো নিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে, আপনার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, আপনার কনসেপ্টস থাকতে হবে। সেফটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, এমপ্লয়ীদের সেফটি, এমপ্লয়ীদের রিস্ক ইস্যুসগুলো কি, এমপ্লয়ীদের ওয়ার্ক প্লেসে কি রিস্ক ইস্যুস আছে, কি সেফটি মেজার্স আপনাকে নিতে হবে, এই বিষয়গুলোকে আপনাকে আন্ডারস্ট্যান্ডেবল করতে হলে, এই বিষয়গুলোকে আপনি বাস্তবায়িত করতে হলে এবং এগুলাকে কাজ করতে হলে অবশ্যই আপনাকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কে নলেজ রাখতে হবে। দেন মিনিমাইজিং লাইবিলিটি ইস্যুস, দ্যাট ইজ এখানে বিভিন্ন ধরনের এমপ্লয়ি, বিভিন্ন ধরনের ওয়ার্কার আপনার অর্গানাইজেশনে কাজ করে, আপনার একটা লাইবিলিটি থাকে, আপনার একটা রেসপন্সিবিলিটিস থাকে। সো ইন দ্যাট সেন্স ওই লাইবিলিটিসগুলোকে মিনিমাইজ যদি আপনি করতে চান এবং ওই লাইবিলিটিসগুলোকে প্রপারলি যদি আপনি মেনটেইন করতে চান, বেটার ইউ শুড হ্যাভ এ থরো নলেজ অ্যাবাউট হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট।
আপনি এমপ্লয়ীদেরকে যদি কার ট্রেনিং লাগবে, কার ডেভেলপমেন্ট প্রোগ্রামস লাগবে, এই বিষয়গুলোকে যদি আপনি মাথায় রাখতে চান এবং এই বিষয়গুলোকে আইডেন্টিফাই যদি করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সেখানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের একটা প্র্যাকটিসেস এবং ইউজেস থাকতে হবে। দেন হচ্ছে এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন, ডিস্যাটিসফ্যাকশন, এই বিষয়গুলোকে নিয়ে যদি আপনি কাজ করতে চান, আইডেন্টিফাই করতে চান এবং সেগুলোকে যদি প্রপার আপনি ট্রিটমেন্ট দিতে চান বা ট্রিট করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনার কি লাগবে, একটা একটা প্রসিডিওর, একটা সিস্টেম ফলো করতে হবে, দ্যাট ইজ সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। রিক্রুটমেন্ট করতে যান যদি, অর প্লেসমেন্ট যদি করতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে যেহেতু এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা থাকে, কিভাবে রিক্রুটমেন্ট করতে হয়, কিভাবে প্লেসমেন্ট করতে হয়, কিভাবে সিলেকশন করতে হয়। সো ইন দ্যাট কেস দেয়ার ইজ নেসেসিটি অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হায়ারিং এর ক্ষেত্রেও অবশ্যই অবশ্যই আপনাকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কে আইডিয়া থাকতে হবে, নলেজ থাকতে হবে। অ্যান্ড মেইনটেনিং কমপ্লায়েন্স, দ্যাট ইজ হচ্ছে আপনার অর্গানাইজেশনের মেইনটেনেন্সের জন্য যে সাপোর্ট অ্যাসিস্ট্যান্সগুলো দরকার, সাপোর্ট লজিস্টিক্সগুলো দরকার, এগুলোকে ফিক্সেশনের জন্য অবশ্যই আপনাকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কে আইডিয়া থাকতে হবে। সো এগুলো সব মিলিয়ে অ্যাকচুয়ালি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের গুরুত্ব বা প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। দ্যাট ইজ হচ্ছে পিপলকে নিয়ে কাজ করা, তাদেরকে স্যাটিসফাই করা, তাদেরকে লং টার্ম ধরে রাখা এবং তাদের কাছ থেকে আউটপুট বের করে নেওয়া এবং আপনার অর্গানাইজেশনের ভ্যালুটাকে আপলিফট করার ক্ষেত্রে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের গুরুত্ব, ব্যবহার এবং প্রয়োজনীয়তা অনেক বেশি। দেন আমরা যেতে পারি পরবর্তী টপিকটা হলো আমাদের প্রিন্সিপালস অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। দ্যাট ইজ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে আপনি যখন কাজ করবেন, আর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন আপনাকে কিছু প্রিন্সিপালস, কিছু ফিলোসফিস, কিছু প্রসিডিউর আপনাকে ফলো করতে হবে। সো এই প্রিন্সিপালসগুলো কি? প্রথম প্রিন্সিপালসটা হলো আমরা প্রিন্সিপাল অফ এমপ্লয়ি ডেভেলপমেন্ট। হ্যাঁ, সো আপনাকে প্রত্যেকটা এমপ্লয়িকে ফুল এবং ইকুয়াল একটা অপরচুনিটিস দিতে হবে এমপ্লয়ীদের ডেভেলপমেন্টের জন্য। আপনি যদি মনে করেন একটা জায়গায় একজন এমপ্লয়িকে ধরে রাখেন, তার প্রমোশন, তার ডেভেলপমেন্ট, এই বিষয়গুলোকে যদি আপনি প্র্যাকটিসেস না করেন, তাহলে এমপ্লয়িরা কিন্তু আপনার অর্গানাইজেশনে সেইভাবে করে কাজ করবে না। সো আপনাকে প্রত্যেক এমপ্লয়িকে ফুল এবং ইকুয়াল অপরচুনিটিস দিতে হবে তাদের ডেভেলপমেন্টের জন্য। দেন আছে প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক সিলেকশন। আপনি যখন এমপ্লয়ি সিলেকশন করবেন, এমপ্লয়ীদেরকে আপনি প্লেসমেন্ট করবেন, ডেফিনেটলি আপনাকে রাইট পারসন সিলেক্ট করতে হবে ফর দ্য রাইট জব। এখন আপনি একজন ফর এক্সাম্পল এক্সপার্ট অফ আইটি, এখন আপনি যদি ওই আইটি পার্সোনেলকে আপনি যদি এইচআর ম্যানেজমেন্টের এইচআর ডিপার্টমেন্টে যদি কাজ দিয়ে দেন, তার জন্য কিন্তু কাজটা করাটা একটু টিপিক্যাল হবে। সো আপনাকে সায়েন্টিফিক্যালি সিলেকশনগুলো করতে হবে। দ্যাট ইজ হচ্ছে আপনাকে রাইট পারসনকে রাইট জবের জন্য আপনাকে প্লেসমেন্ট করতে হবে। দেন প্রিন্সিপালস অফ ফ্রি ফ্লো অফ কমিউনিকেশন। আপনার অর্গানাইজেশনে কমিউনিকেশন প্রসেসটা রাখতে হবে ওপেন। দ্যাট ইজ হচ্ছে সেখানে আপওয়ার্ড কমিউনিকেশনও রাখতে হবে, ডাউনওয়ার্ড কমিউনিকেশন, হরাইজন্টাল, ফর্মাল, ইনফর্মাল, সব ধরনের কমিউনিকেশনের সুযোগ রাখতে হবে। আপনার অর্গানাইজেশনে আপনি যখন কাজ করছেন, তখন এমপ্লয়ি, সুপিরিয়র, সাবঅর্ডিনেট, সবার সাথে কমিউনিকেট করার যে প্রসিডিউরগুলো আছে, এইগুলোতে ফর্মাল প্রসেসও আপনি ইউজ করবেন, ইনফর্মাল প্রসেসও আপনি ইউজ করবেন, যাতে এমপ্লয়িরা তাদের কথাগুলোকে ফ্রিলি, ফ্র্যাঙ্কলি, ইন্ডিপেন্ডেন্টলি যেন শেয়ার করতে পারে, যেটাকে আপনি আপনার ম্যানেজমেন্ট ডেভেলপমেন্টে অথবা আপনার অর্গানাইজেশনের ডেভেলপমেন্টের কাজে লাগাতে পারেন। আপনি এই প্রিন্সিপালসটাও ফলো করতে হবে। দেন হচ্ছে প্রিন্সিপালস অফ পার্টিসিপেশন। আপনার প্রত্যেকটা এমপ্লয়িকে ইকুয়াল অপরচুনিটিস দিতে হবে এভরি লেভেলে, তাদের ওপিনিয়নগুলোকে অ্যাসোসিয়েট করা বিভিন্ন ডিসিশন মেকিংয়ের সাথে, বিভিন্ন ইমপ্রুভমেন্ট or value addition-এর সাথে। That is also principles of participation. The principles of fair remuneration. This is very significant. খুবই গুরুত্বপূর্ণ এটা, কারণ হচ্ছে আপনি যদি ফেয়ার এবং ইকুইটেবল একটা ওয়েজেস এবং স্যালারি প্রসেস অর অ্যাডমিনিস্ট্রেশন প্রসেস যদি আপনি ডেভেলপমেন্ট না করতে পারেন, তাহলে সেখানে কিন্তু এমপ্লয়ীদের ভিতরে কিছু অসন্তোষ, কিছু অনিয়ম, কিছু
অমনোযোগিতা অর অ্যাবসেন্টিজম দেখা দিবে। সো আপনাকে ফেয়ার একটা রিমুনারেশন প্রসেস অর ওয়েজেস অর স্যালারি প্রসেস আপনাকে কি করতে হবে, ফলো করতে হবে। দেন হচ্ছে প্রিন্সিপালস অফ ইনসেনটিভস, এবং আপনাকে এইটাও ফিক্স আপ করতে হবে আপনি যে এমপ্লয়ীদেরকে ইনসেনটিভস দিবেন, অ্যালাউন্স দিবেন, এই ইনসেনটিভস অ্যালাউন্সেসগুলা দেওয়ার আপনার বা রিওয়ার্ডগুলা দেওয়ার আপনার ফরমেশনটা কি হবে, এটাকে আপনি ইয়ারলি একবার দিবেন না 2 বার দিবেন না 3 বার দিবেন, বা ইনসেনটিভসটা কোন পারফরমেন্সের উপরে বেসিস করে আপনি প্রোভাইড করবেন, এই বিষয়গুলোকেও আপনাকে মাথায় রাখতে হবে। দেন হচ্ছে প্রিন্সিপালস অফ ডিগনিটি অফ লেবার, প্রত্যেকটা এমপ্লয়িকে আপনার একটা রিকগনিশন দিতে হবে, একটা রেসপেক্ট দিতে হবে। দ্যাট ইজ ওয়াই সে নিজেকে ওন করবে, তার ভিতরে একটা আইডেন্টিটি তৈরি হবে এবং সে আপনার অর্গানাইজেশনকে অনেক বিলং করবে এবং আপনার অর্গানাইজেশনকে অনেক ফাস্ট ফরওয়ার্ড করবে। সো দ্যাট ইজ হচ্ছে প্রিন্সিপালস অফ ডিগনিটি অফ লেবার, দ্যাট ইজ রিকগনিশন করা এমপ্লয়িকে রিওয়ার্ড করা, এমপ্লয়িকে ডিসোনেন্স দেওয়া, হ্যাঁ, দ্যাট ইজ হচ্ছে আপনার কি এই দি প্রিন্সিপালস অফ ডিগনিটি অফ লেবার, দ্যাট ইজ এমপ্লয়ীদেরকে স্যাটিসফাইড করা, এমপ্লয়ীদেরকে বিভিন্ন রিকগনিশন দেওয়া, রিওয়ার্ড দেওয়া, তাকে মোটিভেশন দেওয়া যাতে সে আপনার অর্গানাইজেশনটাকে ওন করে এবং সে যেন আপনার অর্গানাইজেশনকে নিয়ে কথা বলে। দ্যাট ইজ প্রিন্সিপালস অফ ডিগনিটি অফ লেবার। প্রিন্সিপালস অফ লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশন, definitely there should be a cordial relationship among the employees, among the workers of the organization, এই প্রিন্সিপালসটাও আপনাকে ফলো করতে হবে। প্রিন্সিপালস অফ টিম স্পিরিট, দ্যাট ইজ হচ্ছে অর্গানাইজেশনে যখন এমপ্লয়িরা কাজ করে, ইন্ডিভিজুয়াল বেসিসে কেউ কাজ করে, কেউ টিম বেসিসে কাজ করে, কেউ গ্রুপ বেসিসে কাজ করে। সো অ্যাজ এ এইচআর ম্যানেজার আপনাকে মাথায় রাখতে হবে এখানে একটা টিম স্পিরিট, একটা টিম বিল্ডিং কনসেপ্ট এমপ্লয়ীদের ভিতরে দিয়ে দিতে হবে, যাতে এমপ্লয়িরা তাদের কাজগুলোকে টিম বেসিসে অ্যাট দ্য টার্গেটেড লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারে। দ্যাট ইজ হচ্ছে প্রিন্সিপালস অফ টিম স্পিরিট। দেন হচ্ছে প্রিন্সিপালস অফ কন্ট্রিবিউশন। Principles of contribution, একটা higher purpose of work, to provide a higher purpose of work to all employees and to contribute to the national prosperity. Principles of contribution টা হলো দ্যাট ইজ প্রত্যেকটা এমপ্লয়িকে একটা সুযোগ দিতে হবে, একটা অপরচুনিটিস দিতে হবে, তার কন্ট্রিবিউশনটা কম্বাইন্ডলি ইন্ডিভিজুয়ালি সবার যেন একটা কন্ট্রিবিউশন হিসাবে রিকগনাইজ হয়, সবাই এটা যেন ন্যাশনাল একটা কন্ট্রিবিউশন হিসাবে এবং প্রসপারিটি হচ্ছে সেইটাকে আপনার অপরচুনিটিস দিতে হবে, যেটা সবাইকে একটু না একটু মোর অর লেস কন্ট্রিবিউশন অপরচুনিটিস দিতে হবে। সো এই 10টা প্রিন্সিপালস হলো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের, প্রিন্সিপালস অফ এমপ্লয়ি ডেভেলপমেন্ট, প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক সিলেকশন, প্রিন্সিপালস অফ ফ্রি ফ্লো অফ কমিউনিকেশন, প্রিন্সিপালস অফ পার্টিসিপেশন, প্রিন্সিপালস অফ ফেয়ার রিমুনারেশন, প্রিন্সিপালস অফ ইনসেন্টিভস, প্রিন্সিপালস অফ ডিগনিটি অফ লেবার, প্রিন্সিপালস অফ লেবার ম্যানেজমেন্ট কোঅপারেশন, প্রিন্সিপাল অফ টিম স্পিরিট, প্রিন্সিপালস অফ কন্ট্রিবিউশন। সো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হলে আপনাকে এই প্রিন্সিপালসগুলো, এই নীতিগুলো আপনাকে ফলো করতে হবে। দ্যাট ইজ দ্য ইস্যু। দেন হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব, কথা বলবো, সেটা হচ্ছে চ্যালেঞ্জেস অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। চ্যালেঞ্জেস, অনেক ধরনের চ্যালেঞ্জেস থাকে। হিউম্যান রিসোর্স ম্যানেজার যখন কাজ করে, আর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে যারা কাজ করে তারা আসলে অনেকের চোখের শুল হয়ে যায়, আর শত্রু হয়ে যায়। কেন? হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে কাজ করে হচ্ছে পিপল নিয়ে, ম্যান পাওয়ার নিয়ে, এইচআর নিয়ে। এইখানে আসলে এইচআর কে স্যাটিসফাই করা, সকল এইচআর কে স্যাটিসফাই করা, সবার কাছে আপনি অ্যাকসেপ্টেবিলিটি পাবেন, নট নেসেসারিলি, ইট ইজ কোয়াইট টাফ। সো অনেক ধরনের চ্যালেঞ্জেস থাকে, কিছু ইন্টারনাল চ্যালেঞ্জেস থাকে, কিছু এক্সটার্নাল চ্যালেঞ্জেস থাকে, কিছু প্রফেশনাল চ্যালেঞ্জেস থাকে, কিছু ইন্ডিভিজুয়াল চ্যালেঞ্জেস থাকে। সো এক্সটার্নাল চ্যালেঞ্জেসগুলো কি? ওয়ার্কফোর্স ডাইভার্সিটি। আপনার অর্গানাইজেশনে এক ধরনের কাজ থাকে না, আপনার অর্গানাইজেশনে ডিফারেন্ট টাইপস অফ কাজ থাকে। এখানে কেউ মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করে, কেউ হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে কাজ করে, কেউ ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করে, কেউ অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করে। সো দ্য ওয়ার্কফোর্স আর ডিফারেন্ট টাইপস, অর ওয়ার্কফোর্স আর ডিফারেন্ট ক্লাসিফাইড। সো এইখানে এই ওয়ার্কফোর্স ডাইভার্সিটিও একটা চ্যালেঞ্জেস। এবং দেন হচ্ছে টেকনোলজিক্যাল চ্যালেঞ্জেস। টেকনোলজি উইদিন এ মিনিটস, উইদিন এ সেকেন্ড, এভরি টাইম টেকনোলজিস ইজ আপগ্রেডিং, টেকনোলজিস আর চেঞ্জিং। সো দ্যাট এখানে যেটা হচ্ছে আপনার এইচআর গুলাকে ওই টেকনোলজিগুলোর সাথে অ্যাডপ্ট করা, ওই টেকনোলজিগুলো নিয়ে কাজ করা, টাইম টু টাইম নিজেদেরকে আপডেট করা, এগুলা কিছু ডিফিকাল্টিজ অর চ্যালেঞ্জেস ক্রিয়েট করে। দেন হচ্ছে ইকোনমিক্যাল চ্যালেঞ্জেস। কিছু
ইকোনমিক্যাল চ্যালেঞ্জেস আছে, ইকোনমিক্যাল ইস্যুস, দ্যাট ইজ যদি আপনার ইনফ্লেশন হয়, ডিফ্লেশন হয়, দেন হচ্ছে আপনার মনে করেন অর্গানাইজেশনে যদি কিছু ইকোনমিক্যাল প্রবলেমস ক্রিয়েট হয়, এগুলো অনেক সময় চ্যালেঞ্জেস ক্রিয়েট করে। দেন গভর্নমেন্ট চ্যালেঞ্জেস, সো গভর্নমেন্টের কিছু রুলস আছে, রেগুলেশন আছে, কিছু রেস্ট্রিকশন আছে, কিছু পারমিশন ইস্যুস আছে, এগুলো অনেক সময় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রসেসে কিছু অবস্টাকলস ক্রিয়েট করে থাকে। সো দিজ আর দ্য এক্সটার্নাল ইস্যুস অর আনকন্ট্রোলেবল ইস্যুস which cannot be controlled by the HR managers, but these things need to be considered by an HR manager to perform the organizational activities properly, effectively and efficiently. Then internal challenges. What are the internal challenges? So কিছু internal challenges থাকে, কিছু ট্রেড ইউনিয়নস থাকে যারা সব সময় এমপ্লয়ীদের রাইটস, বেনিফিটস এগুলা নিয়ে কথা বলে। কিছু ইনফরমেশন সিস্টেমের ভিতরে কিছু মিস্টেকস থাকে, ইরর্স থাকে। দেন অর্গানাইজেশনের কালচার এবং কনফ্লিক্ট থাকে, অর্গানাইজেশনে এমপ্লয়ীদের ভিতরে বিভিন্ন ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, কিছু কনফ্লিক্ট থাকে, যেখান থেকে অ্যাকচুয়ালি কিছু কনফ্লিক্ট ক্রিয়েট হয় এবং কাজগুলোকে অবস্টাকলস ক্রিয়েট করে থাকে। প্রফেশনাল কিছু চ্যালেঞ্জেস থাকে, কিছু ইন্ডিভিজুয়াল চ্যালেঞ্জেস থাকে। যেন এই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করতে হলে আপনি কি করতে পারেন? আপনি যেটা করতে পারেন, এই যে ডিফারেন্ট ডাইভার্সিফাইড ওয়ার্ডসগুলো আছে এগুলাকে আপনি সিস্টেমেটিক ওয়েতে ম্যানেজ করেন। এমপ্লয়ীদের কি নিডস, কি ডিমান্ড সেগুলোকে আইডেন্টিফাই করেন, তাদেরকে মোটিভেশন দেন, দেন তারা আপনার অর্গানাইজেশনে ইফেক্টিভলি কাজ করবে। এমপ্লয়ীদেরকে এম্পাওয়ারমেন্ট করেন, এমপ্লয়ীদের কথা বলার সুযোগ দেন, এমপ্লয়ীদেরকে ওপেন এনভায়রনমেন্ট দেন যাতে এমপ্লয়ীরা নিজেদেরকে এম্পাওয়ার ফিল করে, নিজেদেরকে যেন ওনার ফিল করে। এই ধরনের একটা এনভায়রনমেন্ট আপনি দিলে আপনার চ্যালেঞ্জেসগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন। দেন হচ্ছে আপনি হিউম্যান রিলেশন বিল্ড আপ করার একটা অপরচুনিটিস দেন, যেন সবাই সবার সাথে কথা বলতে পারে, সবাই সবার সাথে ওপিনিয়ন শেয়ার করতে পারে। একটা সোশ্যাল গ্যাদারিং প্রসেস আপনি বিল্ড আপ করেন, যেটার মাধ্যমে এমপ্লয়িরা ফানও করবে এবং ওয়ার্কও করবে। দ্যাট ইজ হচ্ছে ম্যানেজমেন্ট হিউম্যান রিলেশন। ডাইনামিক পার্সোনাল পলিসিস অ্যান্ড প্রোগ্রাম, আপনি একটা পলিসির ভিতরে না থেকেই পরে টাইমের পরিবর্তনের সাথে, জেনারেশনের পরিবর্তনের সাথে সাথে এবং কাজের নেচার চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনি আপনার পার্সোনাল পলিসিসগুলো এবং প্রোগ্রামসগুলোর ভিতরে কিছু চেঞ্জেস নিয়ে আসেন। দেন রেসপন্সিভ অর্গানাইজেশন, দ্যাট ইজ হচ্ছে আপনার একজন এমপ্লয়ি বিভিন্ন ধরনের ট্রাবলে যদি থাকে, বিভিন্ন যদি সেফটি সিকিউরিটি ইস্যুস নিয়ে যদি আপনার সাথে যায়, তাহলে আপনি এটা রেসপন্সিভলি দেখেন। ক্রিয়েটিং ডাইনামিক ওয়ার্ক কালচার, আপনি ওয়ার্কিং এনভায়রনমেন্টটা আর ওয়ার্কিং কালচারটা একই কালচারের ভিতরে না রেখে এটাকে ডাইনামিজম নিয়ে আসেন। আপনি এটার ভিতরে বিভিন্ন ধরনের মিক্স নিয়ে আসেন, ট্রেডিশনাল, সাইন্টিফিক, দেন হচ্ছে টেকনোলজির ইউজ, এইগুলা নিয়ে আসেন যাতে আপনার অর্গানাইজেশনে ওয়ার্কিং কালচারটা একটু ডাইভার্সিফাইড হয়। একই রকম ওয়ার্কিং টাইম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত না রেখে আপনি ওয়ার্কিং আওয়ারের ভিতরে একটা ভেরিয়েশন নিয়ে আসতে পারেন। আপনি ভেরিয়েশন নিয়ে আসতে পারেন ওয়ার্কিং মেথডসের ভিতরে। এইগুলোর মাধ্যমে আপনার কি করতে পারেন, এই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করতে পারেন। বিল্ডিং কোর কম্পিটেন্স অ্যান্ড ক্রিয়েটিং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, আপনি এমপ্লয়ীদের ভিতরে তাদের যে মেইন যে কম্পিটেন্সিজ আছে, তাদের যে মেইন যে কোয়ালিটিসগুলো আছে, এগুলাকে আপনি আইডেন্টিফাই করেন এবং তাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজেসগুলো বোঝানোর চেষ্টা করেন যাতে তারা নিজেদেরকে মোটিভেটেড ফিল করেন। আউটসোর্সিং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ফাংশন, আপনি ম্যানেজমেন্ট ফাংশনসগুলোকে আউটসোর্স করেন যদি প্রয়োজন হয়। সো এইভাবে করে আপনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের যে চ্যালেঞ্জেসগুলো এগুলোকে ওভারকাম করতে পারেন। দেন আমরা একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন একটু ডিসকাস করি, সেটা হচ্ছে যে অ্যাসেট দিয়ে কিছু করা সম্ভব, কিন্তু সেই অ্যাসেট আপনি সেই অ্যাসেটকে কাজে লাগাতে হলে, ব্যবহার করতে হলে, রিসোর্সগুলোকে অর অ্যাসেটগুলোকে প্রপারলি ম্যানেজ করতে হলে আপনাকে এইচআর লাগবে। কারণ অ্যাসেট দিয়েই সব কিছু হয় না। অ্যাসেটগুলোকে ইউটিলাইজ করা, অ্যাসেটগুলোকে এক্সিকিউশন করা, অ্যাসেটগুলোকে প্লেসমেন্ট করা, অ্যাসেটগুলোকে মেইনটেনেন্স করা এবং অ্যাসেটগুলোকে প্রপারলি ইউটিলাইজ করে সেগুলোকে থেকে আউটপুট নিয়ে আসা এবং ক্রিয়েটিভিটির জন্য, ইনোভেশনের জন্য আপনাকে অবশ্যই পিপল লাগবে, আপনার অবশ্যই এইচআর লাগবে। আপনি এইচআর ছাড়া
আপনি এই অ্যাসেটগুলোকে ব্যবহার করে আপনি আউটপুট নিয়ে আসতে পারবেন না। সো দ্যাট আমরা এখানে একটা স্টেটমেন্ট আলোচনা করেছি, দ্যাট ইজ দ্য সিগনিফিকেন্স অফ হিউম্যান রিসোর্স, that asset makes things possible but people make things happen. দ্যাট ইজ আপনি যদি একটা আউটপুট নিয়ে আসতে চান, আপনি যদি একটা আপনার গোলটাকে অ্যাচিভ করতে চান, আপনার অর্গানাইজেশনের গোলটাকে, আপনার অ্যাসেট থাকা সত্ত্বেও ওই অ্যাসেটগুলোকে ইউটিলাইজেশন করে ম্যাক্সিমাম যদি আউটপুট বা প্রোডাক্টিভিটি নিয়ে আসতে চান, তাহলে ডেফিনেটলি আপনার সেখানে এইচআর এর ব্যবহার অত্যাবশ্যকীয়। দেন গ্লোবালাইজেশনের ফলে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের চ্যালেঞ্জেস, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ইম্প্যাক্টগুলো কি, হোয়াট আর দ্য ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। গ্লোবালাইজেশনের ফলে কি হচ্ছে? গ্লোবালাইজেশনের ফলে রিক্রুটমেন্ট প্রসেসে ডাইনামিজম আসছে। দ্যাট ইজ হচ্ছে আপনার রিক্রুটমেন্ট প্রসেসটা আগে যেই ট্রেডিশনাল রিক্রুটমেন্ট প্রসেস ছিল, সেই রিক্রুটমেন্ট প্রসেসগুলো এখন এইভাবে ট্রেডিশনাল নাই, সেগুলা অনেকটা ওপেন হয়ে গেছে, অনেকটা ডাইনামিজম নিয়ে চলে আসছে। তারপরে আপনার লোকাল ক্যান্ডিডেটকে ওভারসিজ এমপ্লয়মেন্ট করতে হলে আপনাকে যেটা করতে হচ্ছে, আপনাকে ওই এমপ্লয়িগুলোকে ট্রেনড আপ করতে হচ্ছে, তার স্কিলসগুলোকে আপগ্রেডেড করতে হচ্ছে, তাকে কালচারাল এডুকেশন দিতে হচ্ছে, তাতে অফশোর ওয়ার্কস এক্সপেকটেশন দিতে হচ্ছে, তাতে ওরিয়েন্টেশন দেওয়া লাগছে বিভিন্ন কালচার সম্পর্কে, দ্যাট ইজ ট্রেনিং অ্যারেঞ্জমেন্ট করা লাগছে, লেবার লস তাকে এডুকেট করানো লাগছে আপনাকে বিভিন্ন আপনার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাজ ওয়েল এজ ডোমেস্টিক লেবার লগুলা সম্পর্কে, যাতে সে এই লগুলা জেনে, এই রেগুলেশনসগুলা জেনে, এই কনস্টিটিউশনস গুলা জেনে সে যেন তার কাজগুলোকে প্রপারলি পারফর্ম করতে পারে, এইগুলাকে ইনফর্ম করা লাগতেছে আপনার এইচআর কে। দেন হচ্ছে আপনি সিনক্রোনাইজিং একটা কমিউনিকেশন অন কোঅর্ডিনেশন প্রসেস ডেভেলপমেন্ট করতে হচ্ছে রিমোট এমপ্লয়ীদের সাথে। আপনার যারা টাইম জোন, দ্যাট ইজ হচ্ছে টাইম জোন, মানে কমিউনিকেশনের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে টাইম জোনের উপরে আপনাকে বিভিন্ন এমপ্লয়ির সাথে বিভিন্নভাবে বিভিন্ন সময় কথা বলতে হচ্ছে। সো ইন দ্যাট কেস আপনাকে টাইমটাকে সেগমেন্ট করে নিতে হচ্ছে কমিউনিকেশনের জন্য, টাইমটাকে আর কমিউনিকেশনটাকে আপনাকে সিনক্রোনাইজ করে নিতে হচ্ছে, অথবা আপনাকে ক্লাসিফাই করে নিতে হচ্ছে। দেন আপনাকে যেটা হচ্ছে এক্সপাট্রিয়েশন, দ্যাট ইজ হচ্ছে আপনাকে হোম কান্ট্রির এমপ্লয়িগুলোকে ডিফারেন্ট কান্ট্রিতে কাজ করার জন্য যেই চ্যালেঞ্জেসগুলো থাকে, বা ট্রেনিং, তাকে মোটিভেশন, রিটেনশন, সব জিনিসগুলো সম্পর্কে তাকে কি এডুকেট করা লাগতেছে। সো এই গ্লোবালাইজেশনের ফলে একজন এইচআর ম্যানেজারের ইম্প্যাক্টটা হলো রিক্রুটমেন্ট প্রসেসে কিছু ডাইনামিজম নিয়ে আসা লাগতেছে, ট্রেনিং প্রসেসে কিছু মিক্স করা লাগতেছে, লেবার ল গুলা নিয়ে এমপ্লয়ীদেরকে এডুকেট করানো হচ্ছে বিভিন্ন ডোমেস্টিক, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল লেবার ল গুলা সম্পর্কে। দেন কমিউনিকেশন টাইম হরাইজন বেসিসে যেটা করা লাগতেছে, একটু সিনক্রোনাইজ করে তাদেরকে সাথে কমিউনিকেট করা লাগতেছে। ফাইনালি যেটা করা লাগতেছে, একজন এক্সপাট্রিয়েট তৈরি করার জন্য বা এক্সপাট্রিয়েশনের জন্য আপনার সব এমপ্লয়ীদেরকে ডিফারেন্ট কান্ট্রি, ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট নেশন, ডিফারেন্ট লেবার লস, ডিফারেন্ট পলিসিস, রেগুলেশনস অফ দ্য গভর্নমেন্ট, এগুলা নিয়ে তাদেরকে এডুকেট করা লাগতেছে, এগুলা নিয়ে তাদেরকে মোটিভেশন দেওয়া লাগতেছে, ট্রেনিং দেওয়া লাগতেছে, এবং তারা ওইভাবে করে নিজেদেরকে ডেভেলপ করতে পারতেছে। সো এই হলো আমাদের ফার্স্ট চ্যাপ্টারের আলোচনা। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমার এই লেকচারটা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ।